স্বাগত খেলার যুগে আপনাদের সাথে আছি পার্থ বণিক। দারুণ সমস্যায় পড়ে গেছে টিম বাংলাদেশ। প্রতিপক্ষ পুচকে আয়ারল্যান্ড, কিন্তু তাদের সাথে এখন সিরিজ হাতছাড়া করার শঙ্কা জেগেছে। বাংলাদেশের সামনে আজকে ডু অর ডাই ম্যাচ। সিরিজে টিকে থাকতে হলে আয়ারল্যান্ডকে হারাতেই হবে। এ বিষয়ে আমরা কথা বলবো যে কতটুকু টাফ চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে আজকে রয়েছে। সন্ধ্যায় আমাদের সাথে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহাপিয়াল। সঞ্জয় সাহাপিয়াল, আপনাকে স্বাগত খেলার যুগে। আমরা আয়ারল্যান্ডের কথা বলছি। আমরা ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হলাম ঘরের মাটিতে। আয়ারল্যান্ডের কাছে এখন সিরিজ হাতছাড়া হবার একটা শঙ্কা দেখা দিয়েছে। সব মিলিয়ে আবারও সেই ঘুরে ফিরে ব্যাটিং পজিশনটাতেই আমাদের নজর। এখানেই প্রবলেমটা হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে আমরা সাইফ হাসানকে নিয়ে যদি বলি, তিনি এশিয়া কাপে দারুণ খেললেন। আফগানিস্তান সিরিজে 1 ডাউন থেকে নেমে আমরা দেখতে পেয়েছি তিনি 3-এ খেললেন, এখন 4-এ খেলছেন। যেখানে তিনি টপ অর্ডারে প্রমিসিং, সেখানে তাকে মিডল অর্ডারে নামিয়ে আনার পক্ষে আসলে যুক্তিটা কি? সাইফ হাসানকে আমরা কেন অপচয় করছি? আপনি সেটা ঠিকই বললেন, যেটা রূপকও বললো যে তিনি কিন্তু আপনি 3-4টি সিরিজে 3-4-5 এইখানে আমাদের কি হয়, আমাদের যে পারফর্ম করে যার নাকি ব্যাটে রান আসছে, তাকে আমরা ওই যে স্বর্ণের হাঁসের মতন তাকে ডিম পাড়ার জন্য অপেক্ষা না করে তাকে আমরা কেটে ফেলাচ্ছি। এই সাইফকে নিয়ে যেটা হচ্ছে, আপনি দেখেন তাকে নিয়ে কিন্তু পিলো পাসিং এর মতন হচ্ছে। তো এটা কেন হবে? এটা আসলে যেটা হয় যে অন্যান্যরা রান পাচ্ছে না, তাকে দিয়ে দাও। তো সবাই মিলে তার এভাবেই কিন্তু সৌম্য সরকারের একটা কেরিয়ার আমরা দেখেছি যে আনসেটেল হয়ে গেছিল। আমার যেটা মনে হচ্ছে যে আমাদের যেটা মেইন সমস্যা, সেটা হলো ওপেনিং পেয়ারে। আপনি যদি খেয়াল করেন, আমরা 180+ রান চেস করতে পেরেছে আমাদের টি-20 হিস্ট্রিতে মাত্র 2বার, এক নিদাস ট্রফিতে, এক জিম্বাবুয়ে থেকে, দুইটাই অ্যাওয়েতে। এবং 150-এর উপরে রান এমন ম্যাচ আমরা খেলেছি, চেস করে খেলেছি 61টা, যেখানে আমরা 50টার মতনই ম্যাচটাই হেরেছি। সো সব মিলিয়ে আমরা আমাদের রান তাড়া করার ব্যাপারে একটা অরুচির ব্যাপার থাকে। তো এইখানে আমরা যেটা হয় যে পারফর্ম করছে তাকে দিয়েই প্রথমে শুরুটা করি, কিংবা মাঝে যেখানে দুর্বল আছে সেখানে দিয়ে 150 ক্রস করে ফেললেই অপোনেন্ট আমরা এক প্রকার ম্যাচ সেটা ছিটকে যাই আমরা। তো সেক্ষেত্রে আবার এখানেও আসছে যে আমরা ব্যাটিং অর্ডার নিয়ে যেমন বলছি, আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-20তে আমরা দেখতে পেয়েছি বোলিং অর্ডারও খুব একটা ভালো করেনি। যেখানে আমরা দেখতে পেলাম যে শরীফুল, তানজিম সাকিব সবাই খরুচে ছিলেন। একটা উইকেট পেয়েছেন শরীফুল, বাট 10-এর উপরে তার ইকোনমি ছিল। অন্যদিকে আমরা আয়ারল্যান্ডে দেখতে পারলাম যে মার্ক অ্যাডার, তারপরে ব্যারি ম্যাককার্থি, তারা দারুণ খেলেছেন, উইকেটও পেয়েছেন একাধিক। দুই দলের পেসে আসলে পেস ডিপার্টমেন্টে আসলে পার্থক্যটা কোথায় দাঁড়িয়েছে? কোথায় বাংলাদেশের পেস ইউনিটটা ফল করেছিল? আপনি একটা মিট কিন্তু আমাদের এর ভিতর তৈরি হয়ে গেছে, আমাদের বোলাররা কিন্তু আমাদের ম্যাচ জিতাচ্ছে। কিন্তু আমরা যদি একটু খেয়াল করি, আপনি যেটা বললেন যে ডেথ ওভারগুলোতে স্লগে গিয়ে ডেথ ওভারে আমি একটা স্ট্যাট দেখছিলাম যে আমাদের যে তানজিম তামিম, তিনি আপনার 11.56 এরকম মনে হয় রান দিচ্ছেন, এবং আরেকজন আমাদের যিনি করছেন আপাতত আমাদের শরীফুল, তিনিও +12-র মতন রানটা দিয়ে দিচ্ছে। তো সব মিলিয়ে যেটা হচ্ছে যে এখানে এসে কিন্তু আমাদের ওই ডেথ ওভার গোলাতে আমাদের পেসাররা ভালো করছে না। আমরা কিন্তু একটা সময় শুনেছিলাম যে তানজিম কিন্তু বলে ইয়র্কার দিতে পারে। তিনি নিজেও বলছিলেন আমি প্রতিটি বলে ইয়র্কার দিতে পারি। সেই কোথায় গেল সেই তানজিমের ইয়র্কার? এটা হারিয়ে যাচ্ছে। তো এইখানে আমার মনে হয় যে আমাদের যে বোলিং ইউনিট কোচিং আছে, তারা এটা আসলে খেয়াল করবেন যে সেই ইয়র্কারগুলো কোথায় হারিয়ে যাচ্ছে তানজিমের। ফেব্রুয়ারিতে টি-20 ওয়ার্ল্ড কাপ, তার আগে আমরা আয়ারল্যান্ডের কাছে যে পরিমাণ চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি, এরপরে বিপিএল আছে, সব মিলিয়ে যে আমাদের স্ট্রাকচারটা দাঁড় করার কথা ছিল, যে টিমটা খুঁজে বার করার কথা ছিল, সেখানে টিম ম্যানেজমেন্ট কি কতটা সাকসেসফুল হতে পেরেছে বলে আপনি মনে করছেন? কারণ আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচক যিনি রয়েছেন, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, তিনি কিন্তু ক্যাপ্টেনের সাথে পরামর্শ করে দল দিচ্ছেন না। আবার ক্যাপ্টেনও কিছুটা হতাশা বোধ করছেন, যেটা মাঠেও আসলে ফুটে উঠছে পুরো টিমের পারফরমেন্সে। এই অবস্থায় বিশ্বকাপের আগে এরকম টালমাটাল পরিস্থিতিতে দলটাকে ঠেলে দেবার মানেটা কি? না, সেটাই। আপনি একটি দল আর 2 মাসের মতন বাকি আছে আপনার বিশ্বকাপে, তার আগে আপনার কোচ নির্বাচক এবং ক্যাপ্টেনের ভিতর যে আমরা একটা দ্বন্দ্বের কথা শুনছি, তাদের মত এবং তারা ওপেনলি বলছে, ক্যামেরার সামনে এসে বলছে, এটা কি ধরনের একটা দলের ভিতরে এমন যদি থাকে, তাহলে কিন্তু প্রতিপক্ষরা জেনে যায় যে এই দলের ভিতরে সবকিছু ঠিক নাই। তো সেটা আয়ারল্যান্ডও কিন্তু কাজে লাগিয়েছে। তারা কিন্তু প্রচুর স্টাডি করেছে আমাদের নিয়ে, যে স্টাডিটা আমরা করতে পারিনি। আমরা এই দলের বাইরের এইসব ব্যাপারগুলো নিয়ে এতটা ব্যস্ত থেকেছি। আমার মনে হয় যে এই একসঙ্গে বসে টিম ম্যানেজমেন্ট যে প্ল্যানিংটা করা, প্রতিপক্ষের শক্তি দুর্বলতা, সেটা আমরা স্টাডি করে নিই। আয়ারল্যান্ড এই ম্যাচটাকে আমরা এবং এই সিরিজটাকে আমরা রাফ খাতার মতন ইউজ করেছি। সেটা করতে গিয়ে আসলে ধাক্কাটা, ওই কনফিডেন্স যেটা বলেন, কনফিডেন্স কিন্তু এখন আমাদের
অনেকটা লো, এবং যেটা আমরা নাকি সিরিজটা জেতার কথা সেটা আমরা আসলে এখন রক্ষা করার জন্য জান প্রাণ দেওয়ার। আচ্ছা, আমার এই বিষয়ে একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে আমরা চট্টগ্রাম উইকেটটা দেখলাম, রিড করতে ভুল করেছেন লিটন, এটা একদম দিবালোকের মতোই সত্য। তিনি টস জিতে আসলে ফিল্ডিংটা বেছে নিয়েছিলেন। এই যে টনি হেমিং আসলেন, তিনি মাঠটাকে নতুন করে আসলে প্রস্তুত করছেন বা উইকেটও কিছুটা কাজ করছেন, উইকেটের কন্ডিশনে যে চেঞ্জ হচ্ছে এটা কি আমাদের প্লেয়াররা জানতে পেরেছিল? না হলে এই ধরনের রং ডিসিশন কেন তাদের তরফে আসলো? না, সেটা আপনি যেটা বললেন যে টনি হ্যামিং যে কিন্তু কাজ করে যাচ্ছেন, এবং চিটাং আমি লাস্ট সিরিজটা কভার করেছি, আমি দেখেছি যে আমাদের এই রূপক নিউজটা যেটা করেছে যে একটি ম্যাচের পর আমরা কিন্তু মানে এনার্জি সেভিং করছি। এটা আমি এশিয়া কাপ থেকে দেখেছি। তারা প্র্যাকটিস করে না, মাঠে আসে না, উইকেট দেখে না, কিচ্ছু করে না। তাদের মানে ওই হোটেলে বসে বসেই তারা প্ল্যানিং করছে। তারা এটা এশিয়া কাপের থেকে শুরু করছে, প্রচন্ড গরমের কারণে তাদের কথা ছিল যে এনার্জি সেভিং করতে হবে। কিন্তু চিটাংয়ে কেন? চিটাং আমাদের হোম গ্রাউন্ড, যেখানে আমরা 4টি ম্যাচ হেরে গেলাম, তাহলে অ্যাওয়ের মতন হয়ে গেছে চিটাং আমাদের কাছে এখন। এটা কখন হয়? যখন নাকি আপনি প্রপার উইকেটটা দেখছেন না, জাজ করছেন না, আপনি মাঠে যাচ্ছেন না, ম্যাচের আগে আধা ঘন্টা 2 ঘন্টা আগে গিয়ে আপনি উইকেট দেখছেন, এভাবে তো হয় না। আমরা ফুটেজে দেখলাম যে আয়ারল্যান্ডের যারা গিয়েছে ওইখানে কালকে টেনিস বলে পর্যন্ত তারা প্র্যাকটিস করেছে, ক্যাচিং প্র্যাকটিস করেছে, উইকেটের কাছে গিয়ে দেখেছে, বল বাউন্স করে দেখেছে যে উইকেটটা তারা কতটা স্টাডি করেছে। সেখানে কিন্তু আমরা একটা গা ছাড়া ভাব এই সিরিজে আমরা দেখতে পাচ্ছি সবার ভিতরে, টিম ম্যানেজমেন্ট এবং ক্রিকেটার সবার ভিতরে। তবে বিপিএল এর কালকে নিলাম, আমার মনে হয় যে আজকে সবাই দেখবেন যে খুব তেরে ফুরে ব্যাটিং করছে, ভালো ব্যাটিং করছে। বিপিএল করা নাড়ছে দোরগোড়ায়, আগামীকাল কি হবে বিপিএল এর নিলাম। তার আগে আসলে যারা সন্দেহে তালিকায় রয়েছেন, ফিক্সিং এর সন্দেহভাজন রয়েছেন, তাদেরকে কতটা দূরে রাখতে পারবে বিসিবি? আজকে কি ঘটবে ইন্টিগ্রেটেড মিটিংয়ে, সে বিষয়ে আমরা কথা বলছি। আমাদের সাথে রয়েছেন প্রিয় সাংবাদিক সঞ্জয় সাহাপিয়াল। সঞ্জয় সাহাপিয়াল, আজকে একটা মিটিং হওয়ার কথা রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিয়ে, ইন্টিগ্রেটেড সেশন হবে সেখানে, কিন্তু যেটা বলা হচ্ছে যে যারা ফিক্সিং এর দায়ে অভিযুক্ত রয়েছেন, গেল বিপিএল যাদের উপর সন্দেহটা ছিল, তাদেরকে এবারে টিমের আশেপাশে রাখা হবে না, এটা মোটামুটি নিশ্চিত। যদি রাখা না হয়, এই যে বিপিএল এর নিলামের ঠিক একদিন আগে এরকম ইনফরমেশন আমরা পাচ্ছি, একটা বছর তো পেলাম, টাইমটা ওয়েস্ট করলাম, বিষয়টাকে আরো গুছিয়ে নেওয়া সম্ভব ছিল না? অবশ্যই ছিল, এবং এটা করা হয়েছে কিন্তু একদম মানে শেষ পর্যায়ে, যখন মিডিয়ায় প্রচুর সমালোচনা হয়েছে, লেখালেখি হয়েছে, তারপরে কিন্তু এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। আসলে তাদের উপরে প্রচন্ড, আমরা যেটা জানি, তাদের উপর প্রচন্ড চাপ থাকে এদেরকে নেওয়ার জন্য, এবং এটা সব জায়গার থেকে এই চাপটা আসে। সো সেখান থেকে বেরিয়ে বিপিএল যে বিশুদ্ধীকরণ করার চেষ্টা করছে, এটা আসলে দেখা যাক কি হয়। কারণ বিপিএল নিয়ে অনেক কথা হয়, অনেক আওয়াজ ওঠে, লাস্টে কিন্তু গিয়ে দেখা যায় যে তার কিছুই হয় না। তারপর আমরা আশা করতে পারি, দেখি কাল কি হয়। আমরা তো বুঝতে পারবো যারা যারা বাদ পড়বেন এই ড্রাফটের তালিকাতে, তাদের নামটা কিন্তু এক প্রকার ফ্ল্যাশ হয়েই যাবে, কারণ এরই মধ্যে বিসিবি থেকে কিছু আমরা পেয়েছি নাম যারা ড্রাফটে থাকবেন, আবার যারা থাকবেন না চূড়ান্ত তালিকায়, সেটাও আমরা দেখব। সো এই যে যারা মাইনাস হয়ে যাবেন, তাদের জন্য ভবিষ্যৎটা কি হবে? বিসিবি কি তাদেরকে অন্য কোনো জায়গায় পুনর্বাসন করবে, নাকি শুধুমাত্র বিপিএলে তাদের খেলতে না দেওয়াটা একটা আইওয়াশ? যদি সেটাই হয়ে থাকে যে শুধুমাত্র এই বিপিএলেই তাদেরকে বাদ দেওয়া হচ্ছে, তাহলে আসলে ইন্টিগ্রেটেড জায়গাটা কোথায় থাকছে আমাদের? না, আমার মনে হয় যে তারা যেটা করতে চাচ্ছে যে এবার বিপিএল এর ধারে কাছে তাদের আসতে দিবে না, কিন্তু এটা কন্টিনিউ করতে হবে। কারণ যারা করে তারা কিন্তু আমরা ফেসগুলো চিনি, তারা কিন্তু ঢাকা লিগ খেলে, এনসিএল খেলছে, এবং তাদের নামও ছিল, কয়েকজন এনসিএল খেলেছেও। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে এটা যদি কন্টিনিউ করে, অন্যান্য যারা ক্রিকেটার আছে তারা কিন্তু এটা ফলো করবে যে ওইটা বিপিএল এ করেছে, শুধু বিপিএল-এই বাদ। তো এটা করতে গেলে কিন্তু আমার মনে হয় যে তাদেরকে সম্পূর্ণ সব সেক্টর থেকে নির্দিষ্ট একটা পিরিয়ড পর্যন্ত তাদেরকে বাইরে রাখতে হবে। আমরা দেখেছি যে একসময় আজহারউদ্দিনকে কিন্তু এরকম সব কিছুর থেকে একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত বাইরে রাখা হয়েছিল ভারতীয় ক্রিকেটে, কারণ তারপরে তিনি ফিরে এসেছেন শুদ্ধিকরণ করে, বাট এটা একটা পিরিয়ড পর্যন্ত থাকা উচিত। আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিগুলো এই বিতর্কের মধ্যে ঢুকে যায়, যে তারাই কলকাঠি নাড়ের পেছন থেকে আমরা শুনতে পাই যে এই ফিক্সিং এর পেছনে বা বিপিএল থেকে অর্থ উঠিয়ে আনার পেছনে এই ফ্র্যাঞ্চাইজিগুলোর বড় ভূমিকা থাকে। সেই ক্ষেত্রে যদি আমাদের পরীক্ষিত বা চেনাশোনা ফিক্সাররা যদি না খেলে এবারের বিপিএল-এ, তাহলে তারা কতটা আগ্রহী হবে দল পরিচালনার ক্ষেত্রে, বা তারা কতটা সিনসিয়ারিটির সাথে এবার দল পরিচালনা করবে? না, সেটা আপনি এখন কিন্তু মালিকানাগুলো চেঞ্জ হয়েছে, অনেকগুলো মালিকানা চেঞ্জ হয়েছে, নতুন নতুন মালিকানা এসেছে, তাদেরকে জানানো হয়েছে এই ব্যাপারটা পরিষ্কারভাবে যে এইগুলোর ধারে কাছে থাকা যাবে। কিন্তু তারা তো এখন নিয়মের মধ্যে চলছে না, তারা তো এখন পর্যন্ত ব্যাংক ড্রাফট দেয়নি, তারা বিসিবির যে আর্থিক বাধ্যবাধকতা আছে সেগুলো তারা এখন পর্যন্ত পূরণ করেনি। সেটা, এবং আমি অবাক হয়ে গেলাম যে বিসিবিতে মিঠু ভাই যেটা বললেন, একটা প্রেস কনফারেন্সে বলছিলেন যে অনেকে ক্যাশ টাকা নিয়ে আসছে তাদের কাছে দেওয়ার জন্য। কেন ক্যাশ টাকা কেন হবে? ক্যাশ টাকা তাহলে হ্যাঁ, সাদা কালো টাকা থাকে ওইখানে। তো আপনি যদি এটাকে প্রমোট করেন, তাহলে তো আপনি তাকে ধরিয়ে দিচ্ছেন যে এই লাইনটা করা যায়। আসলে বিপিএল এর মূল সমস্যা আসলে আমার মধ্যে মার্কেটিং মডেলটা,
এবং মার্কেটিং মডেলটা আমাদের বাজার কত কোটি টাকার সেটা সার্ভে না করে আমি একটা বাজেট করে দিলাম যে এত কোটি টাকা দিতে হবে, সেখানে কিন্তু আপনি শুদ্ধিকরণ পাবেন না, সেখানে আপনার কালো টাকাগুলো চলে আসবে। তবে বিপিএল তো জন্ম থেকেই জ্বলছি, অনেক কিছুই দেখতে হবে। আমার মনে হয় যে এইবার যেটা হয়েছে যে কিছু নতুন নতুন দল এসেছে এবং সেই দলগুলা কিন্তু এরই মধ্যে যাদের সাইনিং করেছে বিদেশি এবং দেশি, তাদের ভিতরে আমরা প্রফেশনালিজম দেখেছি। আশা করি কালকে নিলামের এরকম কিছু দেখা যাবে। এই ছিল এখনকার খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।